নিজেদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। নতুন নতুন জায়গায় আলো ফেলে বিএনপি সরকারের প্রথম বাজেট, সৃজনশীল অর্থনীতি গুরুত্ব পেলেও মাথা ব্যথা অর্থায়ন ঘাটতি। ঘোষিত বাজেট কল্যাণমুখী দাবি বিএনপির, উচ্চাভিলাষী বলছে বিরোধী দল, করের ক্ষেত্র বাড়ানোর সমালোচনা। খুলনা সিটি মেডিকেলে আগুন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, নিরাপদে সরিয়ে নেয় প্রাণে রক্ষা পেল রোগী এবং স্বজনরা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ কাভার করতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। আমরা একটু চেষ্টা করব সরাসরি আমাদের সহকর্মী মুজনেবিন তারেকের সঙ্গে কথা বলার জন্য। তারেক, যৌথ আয়োজক মেক্সিকো, তাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সার্বিক আয়োজন নিয়ে তো বলবেনই, সেই সাথে আমরা যেটা শুনতে পাচ্ছি যে খোদ যুক্তরাষ্ট্রে এই বিশ্বকাপ নিয়ে খুব একটা মাতামাতি নেই। একটু জানাবেন কি দেখছেন আশেপাশে? তিতুমির, এই মুহূর্তে আমি যদিও উদ্বোধনী স্টেডিয়াম থেকে বেশ দূরে নিউ ইয়র্কে আছি এবং এখানে ফ্যানজনের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন ফিফার অফিসিয়াল বলের একটা প্রতিকৃতি, এবং এখানে একটু আগে মেক্সিকান সমর্থক যারা, তারা কিন্তু তাদের একটা ঢল ছিল, তারা এখনো মাঠে প্রবেশ করছেন। এখানে জায়ান্টস ট্রেনের খেলা দেখানো হবে, সেই খেলা দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। যেটি বলছিলাম যে আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ শুরু হয়েছে, এটি কিন্তু ইতিহাসের অংশ বলা যায়। তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, এবং এই স্টেডিয়ামটাই কিন্তু বলা যায় যে অনেককেই অমরত্ব দিয়েছে। আমরা যদি ডিয়েগো ম্যারাডোনার কথা বলি, তিনি কিন্তু এই স্টেডিয়ামে তার হ্যান্ড অফ গোল বা গোল অফ দ্য সেঞ্চুরি এবং তার হাতে ট্রফি, এর আগে 70 বিশ্বকাপে পেলে তিনিও কিন্তু এই স্টেডিয়ামে ট্রফি উঠিয়ে করেছিলেন। সব মিলিয়ে এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনের মাহাত্ম্যটা কিন্তু একটু স্পেশাল বলা যায়, এবং সেই আয়োজনকে রঙিন করতে কোনো অংশেই কিন্তু কম ছিল বলা যাবে না। শাকিরার বিশ্বকাপ ফুটবল মানেই শাকিরার পারফরমেন্স, এবং সেটিও দর্শকরা নিশ্চয়ই উপভোগ করেছেন। এবং সব মিলিয়ে বিশ্বকাপে মেক্সিকান সমর্থক তারা কিন্তু একটু স্পেশাল, তাদের উদযাপন, তাদের যে উচ্ছ্বাস সেটা একটু আলাদা বলা যায়। এবং এই ম্যাচটা মেক্সিকো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, এবং ঠিক কাকতালীয়, যেটি আপনারা নিশ্চয়ই মনে আছে 2010 বিশ্বকাপ, যেটি আফ্রিকার প্রথম বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও কিন্তু মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। এবার হয়তো একটু এবার যেটা হয়েছে যে আয়োজক হয়েছে মেক্সিকো, এবং দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিচ্ছে মেক্সিকো। সেই হিসেবে মেক্সিকো ফিফা র্যাঙ্কিং বা পরিসংখ্যান বা তাদের শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে, এবং সেখানে কিন্তু একটা প্রেডিকশন, এবং মেক্সিকান সমর্থক তারাও প্রত্যাশা করছেন যে এই ম্যাচটা মেক্সিকো জিতবে, এবং সেটি 2-1 গোলেও হতে পারে, 3-1 গোলেও হতে পারে, কিন্তু তারা জয়ের প্রত্যাশাটা করছেন। 90 মিনিটের খেলা, বিশ্বকাপের প্রথম ম্যাচ, রোমাঞ্চ সবকিছু মিলে খুব কঠিন হবে দুই দলের জন্যই। মেক্সিকো তাদের ঘরের মাঠে নিশ্চয়ই জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করতে চাইবে, এবং দক্ষিণ আফ্রিকা তারা কিন্তু মাঝখানে 2টা বিশ্বকাপ তাদের খেলা হয়নি, তারা আবারও বিশ্বকাপে ফিরেছে। তাদের সবচেয়ে শক্তির জায়গা, তারা কাউন্টার অ্যাটাকে গোল আদায় করে, এবং বিশ্বকাপে তাদের শেষ 9 ম্যাচেই কিন্তু তারা গোল করেছে। সেই হিসেবে এই আত্মবিশ্বাস থেকে তারাও চাইবে একটা অঘটন উপহার দিতে। এবং মেক্সিকোর রক্ষণ আমরা জানি খুবই অসাধারণ রক্ষণ, এবং গোল পোস্টে আছেন ওচোয়ার মতো ফুটবলার, যিনি ষষ্ঠবারের মতো রেকর্ড বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, মেসি এবং রোনালদোর সঙ্গী হচ্ছেন। নিশ্চয়ই সেটি মেক্সিকানদের অনেক বেশি আত্মবিশ্বাস দেবে যদি তিনি মূল একাদশের সুযোগ পেয়ে থাকেন। এর মধ্যে দর্শকরা নিশ্চয়ই জেনে গেছেন। সব মিলিয়ে এবারে বিশ্বকাপের শুরুটা মেক্সিকো তাদের ঘরে মাঠে জয় দিয়ে শুরুর প্রত্যাশা করছে, এবং মেক্সিকান সমর্থকদেরও সেই প্রত্যাশাটা, এবং আমরা যদিও দক্ষিণ আফ্রিকার খুব একটা সমর্থক এই নিউইয়র্কে আমরা দেখিনি। কিন্তু
তার আগে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওচোয়া যদিও আজকের একাদশে নেই, তবে নিশ্চিতভাবেই তিনি আছেন বিশ্বকাপে এবং আপনার জন্য মাত্র শুরু হলো লম্বা সফর। আপনার কাছ থেকে অনেক খবর নিশ্চয়ই আমরা পাবো। ধন্যবাদ মুজতামিন তারেক, যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন বিশ্বকাপের সবশেষ খবর। এবারে জানবো বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে মাতামাতির খবর। আর অনেক সময় বিশ্বকাপ আসলেই যেটা হয়, রাজধানীতে এর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, প্রায় 40 দিনের উন্মাদনা এবং সাধারণত বাংলাদেশে তো আমরা জানি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারই বেশি। তো আজকে আসলে শুরুটা কেমন বলবেন? দর্শক সমর্থকরা কিভাবে উপভোগ করছেন? সবাই অপেক্ষা করছেন ওই যে পেছনে যে বড় পর্দাটা টাঙানো হয়েছে সেখানে কতক্ষণে খেলা শুরু হবে। আপনি যেটি বলছিলেন যে স্বাভাবিকভাবেই বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান সংখ্যা বেশি এবং সেই ক্রাউড, অর্থাৎ আজকে এই পুরো ময়দানে যেই পরিমাণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আজকে যদিও আর্জেন্টিনা বা ব্রাজিল কোনো টিমেরই খেলা নেই, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সির সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। তবুও প্রথম যে আয়োজন, সেই আয়োজনে পুরো ক্রাউড বা পুরো ভিড় বা যেই একটা উন্মাদনা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেটি আসলে এক কথায় অনন্য। এবং উদ্বোধনী আয়োজনের অনুষ্ঠান সেটি এই বড় পর্দায় দেখানো হচ্ছিল। আমি যখন শুরুতে এখানে আসি সেই সময়টিতে দেখছিলাম। এখন অবশ্য খানিকটা যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার থেমে রয়েছে, অর্থাৎ যেই খেলাটি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই খেলা এখনও দেখানো শুরু করতে পারেনি। অর্থাৎ যারা কাজ করছেন এই যন্ত্রপাতি দিয়ে, তারা বহুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং একটু পরপরে এরকম এই যে আওয়াজটি আসলে দর্শকদের তরফ থেকে, এবং এইমাত্র আসলে স্ক্রিনে সেই খেলার যেই ফুটেজ, অর্থাৎ খেলা শুরু হয়েছে যেটি 3 মিনিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বড় পর্দায় 3 মিনিট 21 সেকেন্ড খেলার সময় অতিবাহিত হয়েছে। তো এতক্ষণে আসলে খেলাটি পাওয়া গিয়েছে এবং সেই খেলা শুরু হবার পরে মানুষের মধ্যে যে উত্তেজনা বা উন্মাদনা, সেটি আপনি সেই আওয়াজের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারলেন। এবং এই বৃহস্পতিবার রাতে, অর্থাৎ শুক্রবারের প্রথম প্রহর, সেই সময়টিতে এসে মানুষ যে অধীর আগ্রহ নিয়ে পৃথিবীর এই সবচেয়ে বড় আয়োজন দেখার জন্য তাদের যে আকুলতা, সেটি আপনি দেখতে পাবেন আজকে এই ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের যে জায়গাটি সেখানে। এবং শত শত মানুষ শুধুমাত্র এই যে প্রাঙ্গণের মধ্যে রয়েছে এমনটি নয়, আমরা এই বাউন্ডারি যেটি রয়েছে, রাজভাস্কর্য রয়েছে, পুরো এলাকা জুড়ে সবাই আসলে ভিড় জমিয়েছে। সত্যি কথা বলতে আসলে এই মুহূর্তে কথা বলার চাইতে এই যে খেলা যেটি শুরু হয়েছে সেখানেই আসলে সবার মনোযোগ, এবং ঘুরে ফিরে আসলে চোখ যাচ্ছে সেই বড় পর্দার দিকেই। অর্থাৎ আমাদের দেশের সবার মধ্যে ফুটবল নিয়ে যেই উন্মাদনা বা যেই আবেগ, যেই আমেজ, সেটি যে এক কথায় একটা অসম্ভব সুন্দর ব্যাপার, সেই ব্যাপারটি অন্ততপক্ষে আমরা দেখতে পাচ্ছি আজকের এই যেই ফুটবল ম্যাচটি যেটি শুরু হয়েছে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার মধ্যে, সেটি আসলে খুব দারুণভাবে এই টিএসসিতে যারা এসেছেন এই রাত্রেবেলাতে, তারা সবাইকে নিয়ে, অর্থাৎ বন্ধুদেরকে নিয়ে দারুণভাবে উপভোগ করছেন এই ম্যাচটি। তিতুমির, নিশ্চয়ই একেবারে উপভোগের মঞ্চবাদ। তাজনুর, আমার একটু জানতে ইচ্ছা করছে, আপনি নিজে কোন দলের সাপোর্টার? তিতুমির, আপনাকে আমি জানিয়ে রাখি, আমি আর্জেন্টিনার দলের সাপোর্টার এবং আমি এরই মধ্যে জার্সি কিনেছি। আপনি চাইলে আপনার গেম প্লে থেকেও আমাকে একটি জার্সি উপহার দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ তাজনুর ইসলাম, যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিশ্বকাপ উন্মাদনার খবর। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ সকাল 8টায় এবং সেখানে প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। এবারে 10টি অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির বিকাশ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বেড়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বড় চ্যালেঞ্জ। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%।
নতুন বাজেটে লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। সব ঝক্কি মাথায় নিয়ে দেশের 28তম অর্থমন্ত্রী হিসেবে 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, উন্নয়নের বয়ান দিয়ে অর্থনীতির ভিত দুর্বল করেছে পতিত সরকার। এই সংকট থেকে সহসায় বের হওয়া যাবে না। অধিবেশন দুপুরে হলেও সাত সকালে বাসা থেকে সংসদে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের স্পষ্ট করে জানান, অর্থনীতিতে অনেক চাপ, তারপর জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। পরে দুপুর 3:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী, হাতে চিরচেনা ব্রিফকেস। বাজেট বক্তব্যের শুরুতেই জানান সংকটের কথা। বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো অসম্ভব। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, দেশের 55তম বাজেটে নতুনত্বের ছড়াছড়ি, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা প্রবল। সেজন্যই বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব। দেশে ভোজ্য তেল উৎপাদন করলে মিলতে পারে 10 বছরের ট্যাক্স হলিডে। রেকর্ড বরাদ্দ সামাজিক সুরক্ষায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় মাসে 2,500 টাকা করে পাবেন 1 কোটি উপকারভোগী। বিশেষায়িত সেবা পাবেন প্রবাসীরা। দেশের সব নাগরিকের জন্য চালু হতে পারে হেলথ কার্ড। আলাদা ভাতা পাবেন ধর্মীয় উপাসনালয়ের কর্মী ও শিল্প শ্রমিকরা। রাখা দরকার। সংস্কৃতি চর্চা বাড়াতে প্রথম এসেছে ক্রিয়েটিভ ইকোনমির ধারণা, যেখানে বরাদ্দ 300 কোটি টাকা। ভ্যাট দিতে হবে না স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের। শুল্ক দিতে হবে না সোলার ও ইলেকট্রিক পণ্য আমদানিতে। প্রত্যাহার হচ্ছে আলোচিত সিম ট্যাক্স। নগর অবকাঠামো উন্নয়নে চালু হবে আলাদা পৌর বন্ড। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বাজেটের নতুনত্বে বেশ কিছু বিপত্তিও আছে। জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী, যার অর্থ আসবে থোক বরাদ্দ থেকে। শিক্ষার্থী বাদে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জমা দিতে হবে টিন নম্বর। ভ্যাটের আওতায় আসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দিষ্ট লেনদেনে বাধ্যতামূলক হবে বিন নম্বর। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে আসছে জুলাইয়ের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্য, ঔষধ এবং স্বাস্থ্য খাতের ওপর কর ছাড় ও শিক্ষা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দে বাড়ানোর সিদ্ধান্তে ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী বলে মন্তব্য করেছেন বিএনপি জোটের সংসদ সদস্য এবং নেতারা। তারা বলেন, এই বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা গেলে তা হবে জনকল্যাণমুখী এবং ঐতিহাসিক। বাজেট অধিবেশন শেষে এসব কথা বলেন তারা। আমার কাছে মনে হচ্ছে এটা জনগণের বাজেট, এটা জনমানুষের বাজেট, এটা গণমানুষের বাজেট, এবং এটা সকল বাংলাদেশের বাজেট। সামাজিক নিরাপত্তা খাতে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে, প্রযুক্তি উন্নয়ন খাতে যে বরাদ্দগুলোর প্রত্যাশা বা অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে। প্রস্তাবিত বাজেট ট্যাক্স নির্ভর এবং গতানুগতিক বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, কর এবং বিদেশি সহায়তা নির্ভর বাজেট ঘোষণা করেছে বর্তমান সরকার, যা বাস্তবায়ন করা কঠিন। অতীতে এই ধরনের বাজেট ফলপ্রসূ হয়নি এবং বাজেটে সরকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটিও অবাস্তব বলে মন্তব্য করেন তিনি। একটা হচ্ছে যে বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি, ট্যাক্স নির্ভর বাজেট হয়ে গেছে। আমাদের দেশের যে ট্যাক্স আহরণের যে পদ্ধতি এবং ইনএফিসিয়েন্সি আছে, অতীতে কখনোই 4 লক্ষ কোটি টাকার যে বিষয়টা ছিল, এটা যেটা যে পরিমাণ হয়েছে, এই পরিমাণ কভার করতে পারবে কিনা।
এদিকে ঘোষিত বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি এবং ঋণগ্রস্ত বাজেট। সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মানুষ তিনি নন বলে জানান। তবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোয় ধন্যবাদ জানান তিনি। বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের কাছে ওই হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের নিচতলা জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। এতে রোগী, স্বজন এবং আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। নিয়ন্ত্রণে আসে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায়। এদিকে অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ইরানে পূর্ব নির্ধারিত হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের খার্গ দ্বীপে ব্যাপক হামলা চালানোর হুমকি দেওয়ার পরপরই অভিযান বন্ধের এই ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানের শীর্ষ নেতৃত্ব এবং একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টেই এমনটি জানিয়েছেন তিনি। বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানের নির্ধারিত হামলা ও বোমা বর্ষণ বাতিল করা হলো। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।